এক অভাগী বিধবার প্রতি এক চিকিৎসকের মহানুভবতা সমাজের নিষ্ঠুরতাকে আঙুল দিয়ে দেখিয়েছিল। দর্শকমণ্ডলী, বাংলার প্রাচীন জনপদ ধুলিয়ানে পুরনো নিয়মকানুন শুধু মান্য করা হতো না, বরং সেগুলোকে মানুষের জীবনের চেয়েও বেশি দামি ভাবা হতো। এই জনপদের কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মজুমদার বংশের বিশাল অট্টালিকা, যে বাড়ির প্রাচীন প্রাচীরগুলো নিছক ইটের নয়, বরং দম্ভ এবং কুসংস্কারের শক্ত গাঁথনিতে তৈরি। সেই প্রাসাদে কল্যাণী নতুন বউ হয়ে পা রেখেছিল। তার বয়স তখন ২১ ছুঁই ছুঁই। দুচোখে ছিল রঙিন ভবিষ্যতের আশা, আর বুকে ছিল সেই সরল বিশ্বাস যে দাম্পত্য জীবনে সে কোনো এক ভালোবাসার মানুষের সাথে নিজের জগৎ সাজাবে। বিবাহবাসর বসেছিল অত্যন্ত রাজকীয় ঢঙে। সানাইয়ের সুর, ফুলের সুবাস, আলোকিত তোরণ আর দেশ বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের কোলাহল। কল্যাণীর হাত তুলে দেওয়া হয়েছিল বিক্রম মজুমদারের হাতে, যাকে এলাকার মানুষজন জমিদার বংশের অহংকার এবং শক্তির প্রতিমূর্তি বলে জানত। বিয়ের প্রথম রাতে কল্যাণী তাকে শুধু এক পলকের জন্য দেখতে পেয়েছিল। অজস্র নিয়মকানুন আর আত্মীয়দের ভিড়ে সে ছিল শুধু এক অপরিচিত মুখ, একটি পরিচিতি যার সাথে তার ভাগ্য চিরতরে জুড়ে দেওয়া হয়েছিল। পরের দিনেও নিমন্ত্রিতদের যাতায়াত অব্যাহত ছিল। বিয়ের তৃতীয় দিন ভোরে বিক্রম কোনো এক কাজে বাড়ি থেকে বেরোয় আর কখনো জীবিত ফিরে আসেনি। বিকেল গড়াতেই প্রাসাদের ভিতরের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। উদ্বিগ্ন গলার আওয়াজ, ক্রমাগত বাজতে থাকা টেলিফোন, ছুটাছুটি করা পদশব্দ, আর সন্ধ্যা নামার আগেই দুঃসংবাদ এসে পৌঁছায় যে বিক্রম মজুমদার এক পুরনো ব্যবসায়িক শত্রুতার কারণে আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। কল্যাণীর পায়ের তলা থেকে যেন গোটা পৃথিবীটাই দুলতে লাগল। সে বুঝে উঠতে পারছিল না কার জন্য সে শোক পালন করবে, সেই অচেনা মানুষটার জন্য নাকি সেই স্বপ্নের জন্য যা ডানা মেলার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন বিপুল আড়ম্বরের সাথে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মজুমদার বাড়ির বয়োজ্যেষ্ঠরা বুক ফুলিয়ে ঘোষণা করতে থাকে যে বিক্রম বীরের মতো জীবন কাটিয়েছে এবং বীরের মতোই প্রাণ দিয়েছে। কল্যাণী সাদা থান পরে এক কোণে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল। কেউ একবারও তাকে জানতে চায়নি তার মনের অবস্থা কি। তার কান্নার অধিকারটুকুও আভিজাত্যের কঠিন শৃঙ্খলে আটকে রাখা হয়েছিল। শ্রাদ্ধানুষ্ঠান মিটে যাওয়ার পর যখন প্রাসাদে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো, কল্যাণীকে সদর মহলে তলব করা হলো। বিশাল এক চেয়ারে বসেছিলেন তার শ্বশুর ভৈরব মজুমদার। তার গলায় ছিল বরফের মতো শীতলতা। তিনি নির্দেশ দিলেন যে আজ থেকে তার জীবনের গতিপথ সম্পূর্ণ ভিন্ন। সে এই বংশের বিধবা ভূ এবং এই পরিবারের নিয়ম অনুযায়ী বিধবারা দ্বিতীয়বার সংসারের মুখ দেখে না। তাকে ঈশ্বরের আরাধনা করে বাকি নিঃসঙ্গ জীবন অতিবাহিত করতে হবে। কল্যাণীর জন্মদাতা পিতামাতাও সেই ঘরে উপস্থিত ছিলেন। তারা মাথা নিচু করে বসে রইলেন এবং শুধু এটুকু উচ্চারণ করলেন যে কন্যাকে শ্বশুর ঘরের নিয়ম মেনেই চলতে হবে। সেই মুহূর্তেই সব ফয়সালা হয়ে গেল। প্রাসাদের সীমানার শেষে আমবাগানের ধারে একটি পরিত্যক্ত চালাঘর ছিল। সেটিকে সামান্য বাসযোগ্য করে কল্যাণীকে সেখানে নির্বাসনে পাঠানো হলো। যুক্তি দেওয়া হলো যে তার অপয়া ছায়া যেন জমিদার বাড়ির মঙ্গলকে গ্রাস না করে, তাই এখন থেকে ওটাই হবে তার আশ্রয়। কল্যাণী কোনো উচ্চবাচ্য করেনি। সম্ভবত চরম আঘাতের ফলে তার ভেতরের প্রতিবাদের ভাষাটুকুও মরে গিয়েছিল। চালাঘরে ছিল কেবল একটি স্যাঁতস্যাঁতে কামরা, ঘাসে ঢাকা উঠোন, আর কিছুটা দূরেই এক গভীর দিঘি। তার প্রাত্যহিক প্রয়োজন মেটানোর জন্য মালতী পিসি নামের এক পরিচারিকাকে নিযুক্ত করা হয়েছিল। তিনি সকালে কিছু শুকনো খাবার রেখে আসতেন, সন্ধ্যায় একটি হ্যারিকেন জেলে দিয়ে বিদায় নিতেন। দিনের বাকি সময়টা কল্যাণী চরম নিঃসঙ্গতায় কাটাত। সকালে পূজার কাজ করত, ধর্মগ্রন্থ পড়ত এবং রাতের অন্ধকারে মাদুরে সুরে চালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। তার চোখে ঘুম ছিল এক বিরল বস্তু। মনে অজস্র জিজ্ঞাসা জমল। উত্তর দেওয়ার মতো কোনো মানুষ সেখানে ছিল না। এভাবেই দিনের পর দিন গড়িয়ে যেতে লাগল। গ্রামের সাধারণ মানুষ বলাবলি করত যে মজুমদার বাড়ির ছোট বউ নিজের দুর্ভাগ্যকে মাথা পেতে নিয়েছে, কিন্তু কেউ ঘুণাক্ষরেম টের পায়নি যে প্রতিটা অন্ধকার রাতে এসে নিজের নীরব কান্নার সাথে যুদ্ধ করে। এভাবেই ৩টে বছর পার হয়ে গেল। এরই মাঝে একদিন জমিদার বাড়িতে এক খুশির হাওয়া বয়ে গেল। বংশের নাতি সৌম্য অনেক দিন পর ছুটি নিয়ে দেশে ফিরছিল। সৌম্য পেশায় একজন চিকিৎসক ছিল। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সম্পন্ন, উচ্চশিক্ষিত এবং অযৌক্তিক কুসংস্কারকে প্রশ্রয় না দেওয়া এক আধুনিক যুবক। তার প্রত্যাবর্তনে বিশাল আয়োজন করা হলো।
অনেক গল্পগুজব হলো, কিন্তু তার মনের ভেতর একটা কৌতূহল বারবার উঁকি দিচ্ছিল। বিক্রমের স্ত্রী কোথায়? সে যখন কথাটা পারল, তখন গোটা বৈঠকখানায় পিন পতন নীরবতা ছেয়ে গেল। ভৈরব মজুমদার অত্যন্ত সংক্ষেপে জানালেন যে সে এখন ঈশ্বর চিন্তায় নিজেকে সমর্পণ করেছে। ওই রাতে সৌম্যের দু চোখের পাতা এক হয়নি। পরদিন গোধূলি লগ্নে সে প্রাসাদের পেছনের আম বাগানের দিকে পা বাড়াল। আগাছায় ভরা পথের শেষে সেই জরাজীর্ণ চালা ঘরটা চোখে পড়ল। আচমকাই তার কানে চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। তার পা দুটো থমকে গেল। সেই কান্নার মধ্যে এমন এক বুক ফাটা যন্ত্রণা মিশেছিল যা পাষাণ হৃদয়কেও গলিয়ে দেয়। সে দরজার কাছে গিয়ে সন্তর্পণে ডাক দিল। কিছুক্ষণ পর জংধরা কপাটটা সামান্য খুলল। পরনে সাদা থান নিয়ে কল্যাণী দাঁড়িয়ে, মুখশ্রী ফ্যাকাশে, চোখের দৃষ্টি শূন্য। কিন্তু সেই শূন্যতার আড়ালেও কোথাও যেন জীবন ফিরে পাওয়ার একটা অদম্য তৃষ্ণা লুকিয়েছিল। সৌম্য নিজের নাম জানালো এবং বলল যে তার উপস্থিতিতে অস্বস্তি হলে সে ফিরে যাবে। কল্যাণী নিঃশব্দে একপাশে সরে দাঁড়াল। এটাই ছিল তার ভেতরে আসার অনুমতি। কামরাটার ভেতরটা প্রায় শূন্যই বলা চলে। মেঝেতে একটা মাদুর, কয়েকটি জীর্ণ ধর্মগ্রন্থ, আর মাটির দেওয়ালে বিক্রমের একটা ছবি। সৌম্য চারপাশটা ভালো করে দেখল এবং জিজ্ঞাসা করল, সে কি সত্যিই এখানে সম্পূর্ণ একা থাকে? কল্যাণী সম্মতিসূচক মাথা নাড়ল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর সে প্রথমবার অন্য কারো সামনে নিজের মনের দুয়ার খুলল। সে বর্ণনা করল কিভাবে মাত্র 3 দিনের দাম্পত্যের পর তার গোটা পৃথিবী থমকে গিয়েছিল, কিভাবে তার মতামত না নিয়েই তার জীবনের চরম সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং কিভাবে দিনের পর দিন সে নিজেকেই সব কিছুর জন্য দায়ী করতে শুরু করেছিল। সৌম্য এক মনে সব শুনছিল। তার রক্ত গরম হয়ে উঠছিল রাগে, কিন্তু সে তার রাগ কথায় প্রকাশ হতে দিল না। সে অত্যন্ত শান্ত গলায় বলল, যদি কোনো নিয়ম একজন মানুষের বাঁচার অধিকার কেড়ে নেয়, তবে সেটা আর নিয়ম থাকে না, সেটা স্রেফ অমানবিকতা। কল্যাণী জীবনে প্রথমবার কাউকে এমন কথা বলতে শুনল। তার মরা চোখে যেন আশার এক ক্ষীণ আলো ফুটে উঠল, ঠিক যেমন গভীর অমানিসায় দূরে কোথাও এক জোনাকি জ্বলে ওঠে। সেই গোধূলির পর সৌম্য আরও বহুবার তার সাথে দেখা করতে গেল। জমিদার বাড়িতে এই খবরের কানাঘুষো পৌঁছতে সবার ভুরু কুঁচকে গেল। ভৈরব মজুমদার তাকে ডেকে সাবধান করে দিলেন, সে যেন বংশের পুরনো নিয়মে নাক না গলায়। কিন্তু সৌম্যর মনের ভেতরের প্রশ্নগুলো তখন আর মানতে রাজি ছিল না। একদিন শেষ বেলায় যখন সে আবারও চালাঘরের দিকে এগোচ্ছিল, তখন মালতী পিসিকে হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে দেখল। তিনি জানালেন যে কল্যাণী গভীর দিঘির দিকে ছুটে গেছে। সৌম্য ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাল। চারপাশে তখন অন্ধকার ঘনীভূত হচ্ছে। দিঘির পারে পৌঁছে সে দেখল সাদা কাপড়ের একাংশ জলের উপর ভাসছে। এক মুহূর্ত দেরি না করে সে জলে ঝাঁপিয়ে পড়ল। কনকনে ঠান্ডা জল, নিকষ কালো অন্ধকার, আর একটি তলিয়ে যাওয়া প্রাণ। সে কল্যাণীর হাত শক্ত করে ধরল। অনেক ধস্তাধস্তির পর দুজনে পাড়ে উঠে এলো। কল্যাণী সংজ্ঞাহীন ছিল। যখন তার চোখ খুলল, তখন তার দৃষ্টিতে এক অদ্ভুত আতঙ্ক ছিল, কিন্তু পাশাপাশি এটাও মনে হচ্ছিল যে কেউ একজন তাকে আঁকড়ে ধরেছে। কাদায় মাখামাখি সৌম্য তার চোখের সামনে দাঁড়িয়ে। সে শুধু দৃঢ় কণ্ঠে বলল যে সে আর কোনোদিন তাকে এই নরকে একা ফেলে যাবে না। সেই কালরাতে প্রথমবার কল্যাণীর মনে হল যে হয়তো তার জীবনটা পুরোপুরি ফুরিয়ে যায়নি। দিঘির ধারের মাটি তখনও স্যাঁতস্যাঁতে, আর বাতাসে এক অদ্ভুত শ্যাওলার গন্ধ ভাসছিল। কল্যাণী দাওয়ায় জড়সড় হয়ে বসেছিল। তার কাঁধের ওপর সৌম্যর একটা চাদর জড়ানো, এবং তার চোখ দুটো তখনও সেই অন্ধকারের স্মৃতি হাতড়াচ্ছিল, যেখানে মাত্র কয়েক দণ্ড আগেই সে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়ার সংকল্প করেছিল। মালতী পিসি সমানে তার মাথায় হাত বুলিয়ে চলেছিলেন, ঠিক যেমন কোনো অবুঝ সন্তানকে আদর করে শান্ত করা হয়। কিন্তু কল্যাণী আর অবুঝ ছিল না। সে এমন এক নারী যাকে দীর্ঘ 3টি বছর বেঁচে থেকেও নিজের মতো করে শ্বাস নেওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি। সৌম্য সামান্য তফাতে দাঁড়িয়েছিল। তার বুকের ভেতর একটা ঝড় উঠলেও বাইরের চেহারাটা ছিল শান্ত দিঘিল মতো। সে কল্যাণীকে প্রশ্ন করল যে সে কেন এমন ভয়ঙ্কর একটা পথ বেছে নিতে চাইল।
তখন কল্যাণীর কণ্ঠস্বর কেঁপে উঠল। সে জবাব দিল, যখন কোনো মানুষকে প্রতিদিন বোঝানো হয় যে সে নিজেই একটা অভিশাপ, তখন একদিন সে সত্যিই নিজেকে পৃথিবীর বুকে একটা অপ্রয়োজনীয় বোঝা ভাবতে শুরু করে। সে জানালো যে আজ তার হঠাৎ মনে হয়েছিল তাকে আবারও সেই দম বন্ধ করা নিঃসঙ্গতায় ফেলে আসা হবে, যেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। সৌম্য গভীর মনোযোগ দিয়ে তার কথাগুলো গিলল এবং বুঝতে পারল তার এই মানসিক অবসাদ যে কোনো যুক্তির ঊর্ধ্বে। চারপাশের অন্ধকার আরও গাঢ় হচ্ছিল। প্রাসাদের দিক থেকে কোনো শব্দ বা চাঞ্চল্য ছিল না, যেন সবকিছু একদম রোজকার মতোই। সৌম্য বুঝতে পেরেছিল যে আজ রাতে যদি সে কল্যাণীকে এই ভগ্ন কুটিরে রেখে যায়, তবে হয়তো দ্বিতীয়বার তাকে মৃত্যুর মুখ থেকে ফেরানোর সুযোগ সে পাবে না। সে বিন্দুমাত্র বিলম্ব না করে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে মালতী পিসিকে অনুরোধ করল কল্যাণীর কিছু জরুরি জিনিসপত্র ব্যাগে ভরে দিতে। কল্যাণী অবাক চোখে তার দিকে তাকালো। তার দৃষ্টিতে সংশয় স্পষ্ট। সে অস্ফুট স্বরে জানতে চাইল সৌম্য তাকে কোথায় নিয়ে যেতে চায়। সৌম্য দ্ব্যর্থহীন ভাষায় জানালো যে এখন সে তাকে এমন এক ঠিকানায় নিয়ে যাবে যেখানে সমাজের দোহাই দিয়ে কেউ তাকে বন্দী করে রাখতে পারবে না। এই কথা শুনে কল্যাণীর বুকের ভেতর অজানা ভয় আর নতুন আশার আলো একসঙ্গে জ্বলে উঠল। ভয় হলো এই ভেবে যে জমিদার বাড়িতে এই খবর পৌঁছালে কেমন প্রলয়ঙ্কর ঝড় উঠবে, আর আশা হলো এটা ভেবে যে অবশেষে কেউ একজন আর ঢাল হয়ে দাঁড়িয়েছে। সামান্য সময়ের ব্যবধানে একটা ভাড়া করা গাড়ি আমবাগানের উল্টো দিকের কাঁচা রাস্তায় এসে দাঁড়ালো। রাতের অন্ধকার এতটাই নিবিড় ছিল যে কাউকে চেনা প্রায় অসম্ভব। সৌম্য নিঃশব্দে কল্যাণীকে ধরে নিয়ে গিয়ে গাড়ির পিছনের সিটে বসালো। মালতী পিসির দু চোখ পেয়ে জল পড়ছিল, তবে সেই কান্নার মধ্যে ভয়ের চেয়ে স্বস্তির পরিমাণটাই বেশি ছিল। তিনি ফিসফিস করে আশীর্বাদ করলেন, মেয়েটাকে নতুন জীবন দিস বাবা। এই অভিশপ্ত জায়গায় এমন অনেক মেয়ের প্রাণ অকালেই ঝরে গেছে। গাড়িটা ধীর গতিতে এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে এগোতে লাগল। কল্যাণী একবারের জন্য পিছন ফিরে তাকায়নি। জমিদার বাড়ির সেই উঁচু পাঁচিলগুলো অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল, ঠিক যেন একটা দুঃস্বপ্নের অধ্যায় যা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। গোটা পথটাই তারা দুজনে নীরব ছিল, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর দূর থেকে ভেসে আসা নৈশ প্রহরীদের বাঁশির আওয়াজ। তারা কাছাকাছি বড় শহর কলকাতায় পৌঁছাল। সেখানে সৌম্যের এক ঘনিষ্ঠ বন্ধু অরিন্দমের বসবাস। অরিন্দমকে আগেই গোটা বিষয়টা টেলিফোনে জানিয়ে রাখা হয়েছিল। সে কোনো রকম জেরা না করেই নিজের বাড়ির একটা সুন্দর ঘর খুলে দিল। কল্যাণী যখন সেই ঘরে পা রাখল, তখন তার চারপাশটা বড্ড অচেনা লাগছিল। সেখানেও চারটে দেওয়াল ছিল বটে, তবে তাতে কোনো বন্দি দশার ছাপ ছিল না। বড় জানলাটা সম্পূর্ণ খোলা ছিল। ফুরফুরে বাতাস ঘরের ভেতর খেলছিল এবং দূর থেকে কোনো এক ট্রামের ঘণ্টার আওয়াজ ভেসে আসছিল। তবে সেই শব্দটা কোনো আদেশের মতো নয়, বরং জীবনের এক সাধারণ স্পন্দন মনে হচ্ছিল। কল্যাণী ধপ করে বিছানায় বসে পড়ল। সৌম্যে আশ্বস্ত করল যে এবার সে সম্পূর্ণ নিরাপদ। কল্যাণী যেন দীর্ঘকাল পর বুক ভরে একটা সতেজ শ্বাস নিল, যেন বহু বছর ধরে বুকের ওপর চেপে থাকা এক বিশাল পাথর আচমকা সরে গেল। ভোরের আলো ফোটার আগেই জমিদার বাড়িতে রীতিমতো শোরগোল পড়ে গেল। মালতী পিসি যখন ভয়ে ভয়ে জানালেন যে কল্যাণী চালাঘরে নেই, তখন প্রথমে কেউ বিশ্বাস করেনি। তারপর শুরু হলো প্রচণ্ড ক্ষোভ। ভৈরব মজুমদারের মুখ রাগে ফেটে পড়ার জোগাড়। তিনি মুহূর্তেই আঁচ করে নিলেন যে এই স্পর্ধা একমাত্র সৌম্যেরই হতে পারে। চারদিকে একের পর এক লোক পাঠানো হলো। সমস্ত আত্মীয়দের কাছে খবর পৌঁছালো। এটা নিছক এক বিধবা বউয়ের পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল তাদের জমিদারির দম্ভের গালে এক বিরাট চড়। বেলা গড়িয়ে দুপুর হতেই সৌম্যর মোবাইলে অনবরত কল আসতে শুরু করল। প্রথমে তাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করা হলো, তারপর শুরু হলো হুকুম করা, আর সবশেষে এলো সরাসরি হুমকি। সৌম্য অত্যন্ত নির্বিকারভাবে প্রতিটি কথা শুনল এবং একটাই জবাব বারবার ফিরিয়ে দিল যে কল্যাণী কোনো আসবাবপত্র নয় যে তাকে সারা জীবন একটা অন্ধকার ঘরে ফেলে রাখা হবে। কল্যাণী যখন এই সমস্ত ঘটনা জানতে পারল, তখন তার মুখ ভয়ে শুকিয়ে গেল। সে মিনতি করে বলল যে সে কখনোই চায়নি তার জন্য কোনো পরিবারের মধ্যে চিড় ধরুক।
সৌম্য অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল যে পরিবারের ভিত অন্য একজন মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে থাকে সেই পরিবার আদতে তাসের ঘরের মতোই ভঙ্গুর। সে কল্যাণীকে প্রশ্ন করল যে সে কি সেই পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছুক। কল্যাণী দীর্ঘক্ষণ চুপ থেকে প্রবলভাবে মাথা নাড়ল। সে জানালো যে সে আর ওই মৃত্যুপুরীতে কিছুতেই পা রাখবে না, পরিস্থিতি যাই হোক না কেন। এই কথা বলার সময় তার গলায় একটুও কাঁপুনি ছিল না। এটাই ছিল তার জীবনের প্রথম স্বাধীন এবং সাহসী সিদ্ধান্ত। পরদিন সৌম্য সোজা ধুলিয়ানে ফিরে গেল। সে যখন প্রাসাদের বারান্দায় পা রাখল তখন চারপাশের আবহাওয়া ছিল থমথমে। ভৈরব মজুমদার তাকে দেখা মাত্রই হুঙ্কার দিয়ে উঠলেন যে সে গোটা বংশের মুখে চুনকালি মাখিয়েছে। সৌম্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিল যে কোনো পরিবারের তথাকথিত সম্মান একজন জ্যান্ত মানুষের জীবনের চেয়ে দামি হতে পারে না। সেখানে উপস্থিত মুরব্বীরা তাকে বোঝানোর চেষ্টা করল যে বাইরের সমাজ কি ভাববে, বংশের মান মর্যাদা কিভাবে বাঁচবে। সৌম্য পাল্টা প্রশ্ন ছুড়ে দিল যে মর্যাদার আসল অর্থ কি এটাই যে একজন অল্প বয়সী মেয়েকে জ্যান্ত কবর দিয়ে রাখা হবে? তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছালো, গলার স্বর উঁচুতে উঠল, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোল না। শেষমেশ ভৈরব মজুমদার চূড়ান্ত রায় শুনিয়ে দিলেন যে সৌম্য যদি এই রাস্তা থেকে সরে না আসে তবে এই পরিবারের সমস্ত দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সৌম্য এক সেকেন্ডও না ভেবে জানিয়ে দিল যে সে ওই মেকি আত্মীয়তার বদলে একজন মানুষের বাঁচার অধিকারকে বেছে নিচ্ছে। বিকেলের দিকে সে আবার কলকাতায় ফিরে এলো। কল্যাণী ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিল। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে এবং তার সোনালি আলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সৌম্যর মুখ দেখেই আঁচ করতে পারল যে জমিদার বাড়িতে কোনো আপোষ হয়নি। সে মৃদু কণ্ঠে জানতে চাইল যে এরপর তাদের কি করা উচিত। সৌম্য জানালো যে এবার তাদের লড়াইটা প্রকাশ্যেই করতে হবে। হয় তাকে নীরবে সেই অন্ধকূপে ফিরে গিয়ে পশুর মতো বাঁচতে হবে, আর না হয় নিজের হকের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কল্যাণী কিছুক্ষণ আনমনে ভাবল। সমাজের কানাঘুষো তার কানে বাজল। নিজের বাবা মায়ের অসহায় মুখগুলো ভেসে উঠল। প্রাসাদের সেই বরফের মতো ঠান্ডা দেওয়ালগুলোর কথা মনে পড়ল। আর সবশেষে সেই দিঘির হিমশীতল জলের কথা তার শিরদাঁড়া দিয়ে স্রোত নামিয়ে দিল। সে খুব ধীর কিন্তু স্পষ্ট গলায় উচ্চারণ করল যে সে আর ওই অন্ধকারে কখনো আত্মসমর্পণ করবে না। ওই রাতে তারা দুজন মুখোমুখি বসে দীর্ঘ সময় আলোচনা করল। সেখানে কোনো আকাশকুসুম কল্পনা ছিল না, কোনো তড়িঘড়ি সিদ্ধান্তও ছিল না। শুধু আগামীর পথচলা নিয়ে খুব পরিপক্ক একটা কথাবার্তা হলো। সৌম্য প্রস্তাব দিল যে কল্যাণী চাইলে তার অসম্পূর্ণ পড়াশোনাটা আবার শুরু করতে পারে, কোনো কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের একটা আলাদা সত্তা তৈরি করতে পারে। কল্যাণীর কাছে এসব কথা একদম রূপকথার মতো লাগছিল। বিগত 3টে বছরে সে নিজের অস্তিত্ব নিয়ে ভাবাই ভুলে গিয়েছিল। আজ যখন তাকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হচ্ছিল তখন সে নিজের ভেতর লুকিয়ে থাকা মানুষটাকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছিল। সে প্রথমবার উপলব্ধি করল যে কোনো কিছু বেছে নেওয়ার স্বাধীনতাও একটা অভ্যাস, যা তার থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, কিন্তু আজকের নিস্তব্ধতা একটুও দমবন্ধ করা ছিল না। কল্যাণী খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালো। দূরে শহরের নিয়ন আলোগুলো জ্বলছিল। সে মনে মনে স্থির করে ফেলল যে সামনের রাস্তা যতই কণ্টকাকীর্ণ হোক না কেন সে আর ওই অভিশপ্ত ঘরে ফিরে যাবে না। তার মনে এখনও ভয় লুকিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভয়ের পাশেই এক নতুন জেদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। সৌম্য নিজের ঘরে যাবার আগে শুধু এটুকু বলল যে এর পরের প্রতিটা পা তাদের খুব সাবধানে ফেলতে হবে, কারণ এখন লড়াইটা শুধু একটা পরিবারের বিরুদ্ধে নয়, এটা তার বেঁচে থাকার অধিকারের লড়াই। কল্যাণী সম্মতিসূচক মাথা নাড়ল। তার চোখে প্রথমবার এমন একটা আত্মবিশ্বাস ঝলমল করে উঠল যা অন্য কারো দয়ায় নয়, বরং সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তি থেকে তৈরি হয়েছিল। সেই অমূল্য মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা সেটাই যেখানে তাকে নিজেকে প্রমাণ করতে হয়, আর সে সেই পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাত গাঢ় ছিল ঠিকই, কিন্তু তার মনের ভেতরের জমাট বাঁধা অন্ধকার আজ অনেকটাই ফিকে হয়ে এসেছিল। সে অনুভব করতে পারছিল যে ভয় তাকে পুরোপুরি ছেড়ে যায়নি, কিন্তু সেই ভয় আজ আর তার পায়ে শিকল পরাতে পারছে না।
সৌম্য তাকে মানসিকভাবে প্রস্তুত হবার জন্য কিছুটা সময় দিয়েছিল। সে কোনো রকম জোর খাটায়নি। সে শুধু এই সতর্কবার্তা দিয়েছিল যে সকালের আলো ফোটার পর থেকেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করবে এবং তাদের কঠিনতম প্রশ্নবাণের মোকাবিলা করার জন্য বুক চিতিয়ে দাঁড়াতে হবে। কল্যাণী মনে মনে সম্মতি জানিয়েছিল এবং দীর্ঘ কয়েক বছর পর প্রথমবার কোনো চোখের জল ছাড়া এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সকালের স্নিগ্ধ রোদ জানলা গলে বিছানায় এসে পড়তেই কল্যাণীর চোখ প্রাকৃতিকভাবেই খুলে গেল। আজকের এই ঘুম থেকে ওঠাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। না ছিল কোনো কড়া হুকুমের সুর, না ছিল নিয়মের ঘেরাটোপে বাঁধার কোনো হুঙ্কার, আর না ছিল কোনো পাহারাদারের পদশব্দ। সে জানলা দিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকাল। রাস্তায় চেনা ব্যস্ততা, সবাই যার যার গন্তব্যে ছুটছে। পৃথিবীটা ঠিক তার নিজের ছন্দেই বইছে, যেন একটা মেয়ের অন্ধকার থেকে আলোর দিকে পা বাড়ানোয় কারোর কিচ্ছু এসে যায় না। তার মনে হল বাইরের পৃথিবীটা হয়তো ততটাও নির্মম নয় যতটা নির্মম ওই জমিদার বাড়ির ইট পাথরের দেওয়ালগুলো ছিল। সৌম্য সকালের চায়ের কাপ হাতে নিয়ে খাবার টেবিলে বসে খুব সাবধানে তাকে জিজ্ঞাসা করল যে সে কি আইনি পথে লড়াই করার জন্য মন থেকে প্রস্তুত। কল্যাণী কয়েক সেকেন্ড চুপ করে রইল। আইনি নোটিশ পাঠানোর মানে হল প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করা, সমাজের চোখে খারাপ হওয়া, লোকের মুখে মুখে চর্চা হওয়া এবং হাজারো প্রশ্নের মুখে পড়া। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল যে সে যদি আজ মুখ বুজে থাকে তবে ভবিষ্যতে আরও অনেক মেয়ের জীবন ওই একই অন্ধকারে তলিয়ে যাবে। সেদিন দুপুরেই তারা একজন প্রতিষ্ঠিত আইনজীবীর চেম্বারে গিয়ে বসল। কল্যাণী জীবনে প্রথমবার কোনো অচেনা মানুষের সামনে নিজের জীবনের চরম সত্যিগুলো নিঃসংকোচে তুলে ধরল। সে পুঙ্খানুপুঙ্খভাবে জানাল কিভাবে তাকে মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন করে একঘরে করে দেওয়া হয়েছিল, কিভাবে তাকে নিজের জীবনের সামান্যতম সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, কিভাবে তার চাওয়া পাওয়াগুলোকে পায়ের তলায় পিষে মারা হয়েছিল। শুরুতে তার গলাটা একটু কাঁপছিল ঠিকই, কিন্তু প্রতিটা শব্দের সাথে সাথে তার আত্মবিশ্বাস যেন লোহার মতো শক্ত হচ্ছিল। আইনজীবী মশাই খুব মন দিয়ে সব শুনলেন। তিনি আশ্বাস দিয়ে বললেন যে এই লড়াইটা শুধু একটা পারিবারিক বিবাদ নয়, এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের শামিল। কল্যাণী অধিকার শব্দটা খুব মন দিয়ে শুনল। শব্দটা তার ডিকশনারিতে নতুন ছিল না ঠিকই, কিন্তু সে কখনো শব্দটাকে নিজের জীবনের সাথে মেলাতে পারেনি। আজ সে বুঝতে পারছিল যে অধিকার কখনো হাত পেতে চাইতে নেই, বরং অধিকার ছিনিয়ে আনতে হয়। অন্যদিকে ধুলিয়ানে তখন রাগে ফুটছে সবাই। ভৈরব মজুমদার বংশের সমস্ত মাথাদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকলেন। কেউ কেউ পরামর্শ দিল যে মেয়েটাকে যে কোনো মূল্যে ধরে এনে ঘরের চার দেওয়ালে আটকে রাখা হোক, যাতে দুর্নাম না ছড়ায়। আবার কেউ কেউ কূট চাল চালল যে ওকে এমনভাবে কালিমালিপ্ত করা হোক যাতে সে নিজেই লজ্জায় মুখ না দেখাতে পারে। কল্যাণীর জন্মদাতা পিতামাতার ওপরও ভয়ঙ্কর মানসিক চাপ সৃষ্টি করা হলো। তাদের শাসানো হলো যে তাদের মেয়ের এই বেয়াদবির কারণে তাদের বংশের সম্মান আজ ধুলোয় মিশতে বসেছে। কল্যাণীর কানে যখন এই খবর এসে পৌঁছল, তখন তার মনটা ভীষণ অপরাধ বোধে ভরে গেল। সে ভাবতে শুরু করল যে সে কি সত্যিই নিজের মা বাবাকে একটা বিশাল বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সৌম্য তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল যে অন্যায়ের প্রতিবাদ করা মানে কখনো কাউকে ছোট করা বোঝায় না। যদি কোনো মানুষের সম্মান অন্য একজন অসহায় মানুষের চুপ থাকার উপর নির্ভর করে, তবে সেই সম্মান নিছকই একটা ফাঁকা কলসি ছাড়া আর কিছুই নয়। দিন গড়িয়ে মাস পেরোতে লাগল। আইনি লড়াইয়ের চাকা ঘুরতে শুরু করল। কোর্টের নোটিশ পাঠানো হলো, উকিলের চিঠি চালাচালি হলো, পাল্টা অভিযোগ দায়ের হলো। জমিদার বাড়ির তরফ থেকে আদালতে মিথ্যা হলফনামা দেওয়া হলো যে কল্যাণী নাকি নিজের ইচ্ছাতেই ঈশ্বর আরাধনা করার জন্য সংসার ত্যাগ করেছিল। এই ডাহা মিথ্যে কথাটা শুনে তার ভেতরের সমস্ত ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইল। সে অবাক হয়ে ভাবল যে কিভাবে একজন মানুষের অসহায়তাকে তার নিজের ইচ্ছা বলে চালিয়ে দেওয়া যায়। অবশেষে কোর্টে প্রথম শুনানির তারিখ ঘোষণা হলো। আদালতের সিঁড়ি ভেঙে ওঠার সময় তার পায়ের পাতা সামান্য কাঁপছিল ঠিকই, কিন্তু সে এক মুহূর্তের জন্যেও থমকে দাঁড়ায়নি। সে কোর্টরুমের ভেতরে গিয়ে কাঠগড়ায় দাঁড়াল।
তার ঠিক উল্টো দিকে সেই মানুষগুলো বসেছিল যারা একদিন তাকে সামান্য পুতুলের মতো ব্যবহার করেছিল। আজ কিন্তু সেই প্রতাপশালী মানুষগুলো আইনের সামনে একদম নীরব দর্শক। যখন মাননীয় বিচারক তাকে সরাসরি প্রশ্ন করলেন যে সে কি তার শ্বশুরবাড়িতে ফিরে যেতে ইচ্ছুক, সে খুব স্পষ্টভাবে জানিয়ে দিল যে ওই বাড়িতে তার ন্যূনতম কোনো সম্মান নেই। সে বিচারককে জানালো যে তাকে একটা মূর্তি বানিয়ে ঘরের কোণে ফেলে রাখা হয়েছিল, যেন তার বেঁচে থাকা বা না থাকাটা কেবল তাদের পারিবারিক পঞ্জিকার শুভ অশুভ বিচারের ওপর নির্ভরশীল। গোটা কোর্ট রুমে তখন অদ্ভুত একটা নিস্তব্ধতা। তার বলা কথাগুলো কোনো সাজানো অভিযোগ ছিল না, সেগুলো ছিল তার রক্ত জল করা অভিজ্ঞতা। সে কারোর প্রতি কোনো বিষোদ্গার করেনি, শুধু নিজের জীবনের চরম সত্যিটুকু আদালতের সামনে পেশ করেছিল। সৌম্য দর্শক আসনে বসে সব শুনছিল। সে মনে মনে খুব গর্ব অনুভব করল এটা দেখে যে কল্যাণী আজ আর কারোর করুণার পাত্রী নয়, সে আজ নিজের লড়াইটা নিজেই লড়তে শিখে গেছে। আদালতের কাজ মিটে যাওয়ার পর বাইরে আসতেই জটলা পাকিয়ে থাকা কিছু লোক ফিসফিস করে নানা মন্তব্য করতে লাগল। কেউ বলল যে মেয়েটা একেবারে উচ্ছন্নে গেছে এবং পরিবারের মুখে কালি লেপে দিচ্ছে, আবার কেউ কেউ তার এই অসীম সাহসের প্রশংসা করল। কল্যাণী কারোর কোনো কথায় কান দিল না বা কোনো উত্তর দিল না। সে এতদিনে এটা খুব ভালো করেই শিখে গিয়েছিল যে রাস্তার প্রতিটা কুকুরের ডাকে সাড়া দেওয়াটা বোকামি, বরং নিজের লক্ষ্যের দিকে স্থির থাকাই হলো আসল বুদ্ধিমানের কাজ। ওই দিন সন্ধ্যায় সে দীর্ঘ সময় পর আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার মুখের রেখায় অনেক যুদ্ধের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু তার চোখের মণিতে ছিল ইস্পাতের মতো এক দৃঢ়তা। সে নিজের মনেই একটা প্রতিজ্ঞা করল যে সে তার ফেলে আসা পড়াশোনাটা আবার নতুন করে শুরু করবে। যে বইগুলো 3 বছর আগে তাকে বাক্সবন্দি করে রাখতে বাধ্য করা হয়েছিল, সেগুলোকে আবার আলোতে নিয়ে আসবে। সপ্তাহখানেক পর সে কলকাতারই একটা নামকরা কলেজে ভর্তির জন্য ফর্ম তুলল। ফর্মটা পূরণ করার সময় তার আঙুলগুলো অল্প অল্প কাঁপছিল, যেন সে কোনো সাধারণ কাগজ নয়, বরং নিজের ভবিষ্যৎ জীবনের একটা নতুন খসড়া তৈরি করছে। সৌম্য শুধু তার পাশে দাঁড়িয়ে ভরসা দিল যে এই সিদ্ধান্তটা একান্তই তার নিজের এবং সে যে কোনো ঝড়ঝাপটায় তার ছায়াসঙ্গী হয়ে থাকবে। কল্যাণী প্রথমবার উপলব্ধি করল যে জীবনে কাউকে পাশে পাওয়ার মানে এই নয় যে সে তাকে নিয়ন্ত্রণ করবে, বরং এর আসল অর্থ হল অন্ধভাবে বিশ্বাস করা। এই অনুভূতিটা তার কাছে একেবারে এক নতুন ভোরের মতো ছিল। জমিদার বাড়ির তরফ থেকে শেষবারের মতো একটা আপোষ মীমাংসার চেষ্টা করা হলো। লোকমারফত প্রস্তাব এলো যে সে যদি আইনি মামলা তুলে নেয় তবে তাকে আবার সম্মানের সাথে বৌমা করে ঘরে ফেরানো হবে, তবে হ্যাঁ, তাকে সেই পুরনো নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কল্যাণী এই প্রস্তাব শুনে তাচ্ছিলের হাসি হাসল এবং অত্যন্ত বিনীত কিন্তু শক্ত গলায় তা প্রত্যাখ্যান করল। সে সাফ জানিয়ে দিল যে সম্মান কখনো শর্ত সাপেক্ষ হতে পারে না। এই কথাটা শুনে সৌম্য তার দিকে তাকিয়ে একগাল হাসল। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে কল্যাণী এখন আর পিছনে ফেরার পাত্রী নয়, সে এখন শুধুই সামনের দিকে উঠতে প্রস্তুত। রাতের বেলা যখন তারা খোলা ছাদে বসেছিল, তখন বাতাসে একটা শিরশিরে ঠান্ডা ভাব ছিল। কল্যাণী খোলা আকাশের অসংখ্য তারার দিকে তাকাল। সে খুব নরম গলায় বলল যে সে জানে না আগামী দিনগুলো তার জন্য কি চমক নিয়ে অপেক্ষা করছে, কিন্তু সে এটুকু নিশ্চিত যে এখন আর সে নিজেকে কোনো অপরাধী মনে করে গ্লানিতে ভুগবে না। সে জোর দিয়ে বলল যে সে যখন ওই অন্ধকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছে, তখন পৃথিবীর আর কোনো চোখ রাঙানি তাকে ভয় দেখাতে পারবে না। সৌম্য তার কথায় সায় দিল। সে বলল যে সমাজের বদলটা শুরু হওয়ার আগে মানুষের নিজের মনের বদলটা হওয়া খুব জরুরি, আর কল্যাণী সেই অসাধ্য সাধনটা করে দেখিয়েছে। তাদের সামনের রাস্তাটা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। লম্বা আইনি টানাপোড়েন, সমাজের বাঁকা কথা, টাকার অভাব, সব মিলিয়ে এক বিশাল সংগ্রাম। কিন্তু কল্যাণীর হাঁটার মধ্যে আর কোনো জড়তা ছিল না। সে তার নামের সাথে জুড়ে থাকা অপবাদগুলোকে একটা নতুন সম্মানজনক পরিচয়ে বদলে ফেলার সংকল্প নিয়েছিল। সে আর কোনো মৃত স্বামীর পরিচয় নয়, বরং নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে বদ্ধপরিকর ছিল। তার চোখের তারায় যে আগুন জ্বলছিল তা অন্য কারোর জ্বালিয়ে দেওয়া নয়, বরং তার নিজের ভেতরের সুপ্ত শক্তির বিস্ফোরণ ছিল। আর এই শক্তিটাই আগামী সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তার সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছিল। সত্যি, সামনের দিনগুলোতে ঝড়ের কোনো খামতি ছিল না,
কলেজে তার প্রথম ক্লাসটা মোটেও সহজ ছিল না। কিছু উৎসাহী চোখ তাকে চিনতে পেরেছিল, কেউ কেউ আড়ালে মুখ টিপে হাসছিল, কেউ করুণা মিশ্রিত চোখে দেখছিল, আবার কেউ কৌতূহলী হয়ে তাকিয়েছিল। কল্যাণী মনে মনে স্থির করেছিল যে সে কোনো মানুষের বাঁকা নজরকেই তার সাফল্যের পথে কাঁটা হতে দেবে না। সে যখন প্রথমবার ক্লাসে বই খুলে বসল, তখন পড়ার অক্ষরগুলো কেমন যেন ঝাপসা লাগছিল, যেন গত 3 বছরের একটা বিশাল শূন্যতা তার মস্তিষ্কে জং ধরিয়ে দিয়েছে। কিন্তু সে হার মানল ভগবত। সে নিয়মিত রুটিন মেনে ক্লাস করতে শুরু করল। আস্তে আস্তে বইয়ের পাতার অক্ষরগুলো যেন তার পরম বন্ধু হয়ে উঠল। পড়াশোনাটা এখন আর তার কাছে শুধুমাত্র একটা সার্টিফিকেট পাওয়ার মাধ্যম ছিল না, এটা ছিল তার ঋত সম্মান এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সবচেয়ে বড় ঢাল। কোর্ট কাছারির মামলাও নিজের গতিতে চলছিল। একটার পর একটা তারিখ পড়ছিল, নতুন নতুন দলিল পেশ করা হচ্ছিল, সাক্ষ্য গ্রহণ চলছিল। প্রতিটা শুনানির পর কল্যাণীর চেহারাটা যেন আরও বেশি শান্ত এবং গম্ভীর হয়ে উঠছিল। একদিন উকিলদের জেরার সময় বিপক্ষ দল তাকে অত্যন্ত নোংরা একটা প্রশ্ন করল যে তার কি শ্বশুরবাড়ির কোনো নির্দিষ্ট মানুষের প্রতি ক্ষোভ রয়েছে। সে খুব সোজাসাপটা জবাব দিল যে তার মনে কারোর প্রতি কোনো রাগ বা বিদ্বেষ নেই, কিন্তু অবিচারের সাথে সে এক চুলো আপোষ করবে না। সে আদালতে দাঁড়িয়ে বলল যে তাকে দেবী বানানোর মিথ্যা নাটক করে আসলে তার মানুষ হিসাবে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। কাঠগড়ার আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ সেদিন প্রথমবার তার কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনল। এই আইনি লড়াইটা এখন আর শুধুমাত্র একটা জমিদার বাড়ির প্রেস্টিজ ফাইট ছিল না, এটা একটা মেয়ের নিজের অস্তিত্ব এবং সম্মানের একটা জ্বলন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। চূড়ান্ত বিচারের দিন যখন এলো, তখন গোটা কোর্ট চত্বরের আবহাওয়া ভীষণ ভারী। কল্যাণী সকালে উঠে খুব শান্তভাবে নিজেকে আয়নায় দেখেছিল। আজ তার মনে কোনো উদ্বেগ ছিল না, বরং ছিল একটা অদ্ভুত তৃপ্তি আর প্রতীক্ষা। মাননীয় আদালত যখন এই যুগান্তকারী রায় ঘোষণা করল যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো জোর করে সন্ন্যাসী জীবনে বাধ্য করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং একজন নাগরিক হিসেবে তার পড়াশোনা, কাজ করা বা নতুন করে সংসার পাতার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে, তখন কল্যাণী তার 2 চোখ বন্ধ করে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই জয় কারোর বিরুদ্ধে কোনো প্রতিশোধ ছিল না, এটা ছিল তার নিজের কাছে নিজের জয়। ভৈরব মজুমদারের মুখ অপমানে কালো হয়ে গিয়েছিল, কিন্তু আইনের হাতুড়ির সামনে তাদের সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কোর্ট থেকে বেরোনোর মুখে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরল। কল্যাণী খুব মার্জিত ভাষায় মিডিয়াকে জানালো যে সে কোনো প্রাচীন রীতিনীতিকে খাটো করতে চায় না, কিন্তু যে রীতিনীতি একজন জ্যান্ত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, সেই রীতিনীতি মানার মধ্যে কোনো পুণ্য থাকতে পারে না। সে খুব পরিষ্কার করে জানালো যে সে শুধু একজন সাধারণ মানুষের মতো বাঁচার স্বাধীনতা চেয়েছিল। তার গলায় কোনো আক্রোশ ছিল না, ছিল এক অবিচল দৃঢ়তা। সৌম্য সবসময় তার ছায়ার মতো পাশে ছিল, কিন্তু আজ সে ইচ্ছে করেই একটু পিছিয়ে দাঁড়িয়েছিল, কারণ সে জানত আজকের এই জয়ের আসল নায়িকা একমাত্র কল্যাণী। সময় তার নিজস্ব নিয়মে বয়ে চলল। কল্যাণী সফলতার সাথে তার পড়াশোনার গণ্ডি পার করল। সে সমাজবিজ্ঞানে ভালো রেজাল্ট নিয়ে পাশ করার পর আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। সে তার নিজের জীবনে হাড়ে হাড়ে উপলব্ধি করেছিল যে আইনের জ্ঞান তাকে কতটা শক্তি জুগিয়েছে, আর সেই শক্তিটাই সে এবার সমাজের পিছিয়ে পড়া মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে চাইল। সে কলকাতার এক প্রান্তে একটা ছোট অফিস ঘর ভাড়া নিয়ে কাজ শুরু করল, যেখানে অসহায় মহিলাদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া হতো। প্রথম দিকে মেয়েরা আসতে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে তার কাজের সুখ্যাতি ছড়াতে লাগল এবং ভিড় বাড়তে শুরু করল। কেউ হয়তো পণের দায়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত, কেউ সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত, আবার কেউ বা চরম পারিবারিক নির্যাতনের শিকার। কল্যাণী সবার অভিযোগ খুব দরদ দিয়ে শুনত। সে যেন প্রতিটা নির্যাতিতা মেয়ের চোখের জলে নিজের ফেলে আসা অতীতটাকে দেখতে পেত। এইভাবে বেশ কয়েক মাস চলার পর সে একদিন সৌম্যকে প্রস্তাব দিল যে সে ধুলিয়ানেই তাদের একটা ব্রাঞ্চ খুলতে চায়। সৌম্য অবাক হয়ে জিজ্ঞাসা করল যে সে কি সত্যিই সেই অভিশপ্ত জায়গায় আবার পা রাখতে চায়, যেখান থেকে সে একদিন শূন্য হাতে ফিরে এসেছিল। কল্যাণী খুব মিষ্টি একটা হাসি দিয়ে জবাব দিল
যে এখন সে সেখানে কোনো অসহায় বিধবা বউ হিসেবে নয়, বরং একটা মশাল হয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই মুখের কথা ছিল না। কিন্তু সে এটা খুব ভালো করেই জানত যে নিজের শিকড়কে না বদলালে কখনো সমাজের আসল বদল হয় না। নতুন কেন্দ্রের তোড়জোড় শুরু হয়ে গেল। গ্রামের এক প্রান্তে একটা মাঝারি সাইজের ঘর ভাড়া নেওয়া হলো। কয়েকটা শেলফ ভর্তি আইনের বই, দরকারি ফাইলের স্তূপ, একটা কাঠের টেবিল আর জরাজীর্ণ দুটো চেয়ার নিয়ে শুরু হলো তাদের নতুন পথ চলা। উদ্বোধনের দিন ফিতে কাটার কোনো জাঁকজমক ছিল না। কল্যাণী নিজের হাতে তালা খুলল এবং আত্মবিশ্বাসের সাথে ভেতরে ঢুকল। খবর পেয়ে গ্রামের কিছু সাধারণ পরিবারের বৌঝিয়েরা ভয়ে ভয়ে সেখানে এলো। কেউ কেউ এক কোণে বসে চুপচাপ সব দেখল, আবার কেউ কেউ কেঁদে ফেলে নিজেদের জীবনের চরম বঞ্চনার কথাগুলো খুলে বলল। ধুলিয়ান গ্রামে রীতিমতো শোরগোল পড়ে গেল। গ্রামের মাথাদের চোখ ছানা বড়া হয়ে গেল এটা দেখে যে কল্যাণী একদিন মাথা নিচু করেই গ্রাম ছেড়েছিল, সে আজ বুক চিতিয়ে অন্যদের আইনের পাঠ দিচ্ছে। কেউ কেউ তাকে উদ্দেশ্য করে খারাপ কথা বলল, আবার অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে পিছন থেকে সাপোর্ট করল। ভৈরব মজুমদার একদিন নিজের চোখে দূর থেকে ওই অফিসটা দেখেছিলেন। তার মুখের পেশিগুলো সেদিন কেমন শক্ত হয়েছিল সেটা কারো পক্ষেই বোঝা সম্ভব হয়নি। কিন্তু সময়ের চাকার সাথে সাথে বিরোধীদের গলা নামতে শুরু করল। যে কোনো সমাজে নতুন কিছুকে মেনে নিতে একটু সময় লাগে, কিন্তু যখন চোখের সামনে একটা জ্বলন্ত সফলতার উদাহরণ থাকে, তখন আস্তে আস্তে অন্ধকার কেটে গিয়ে আলোর রাস্তা তৈরি হতে বাধ্য। সৌম্য নিজের চিকিৎসা পেশাতেই যুক্ত থাকল। সে সারাদিন হাসপাতালে ব্যস্ত থাকার পর সন্ধেবেলা কল্যাণীর অফিসে এসে জুটত এবং সারাদিনের খতিয়ান শুনত। তাদের এই অটুট বন্ধুত্ব সময়ের সাথে সাথে ভালোবাসার এক গভীর সম্পর্কে পরিণত হতে শুরু করেছিল। তারা তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে জড়াতে চায়নি। তারা জানত যে দুজনের একসাথে পথ চলার জন্য মানসিক পরিপক্কতা থাকাটা সবচেয়ে বেশি দরকার। একদিন সন্ধেবেলায় কল্যাণী নিজেই সৌম্যের হাত ধরে বলল যে সে এখন আর সমাজকে ভয় পেয়ে নয়, বরং নিজের অধিকারবোধ থেকে নতুন করে জীবন শুরু করতে চায়। সৌম্য তার চোখের গভীরে তাকিয়ে সম্মতি জানালো এবং বলল যে সে তার প্রতিটা ইচ্ছাকে চিরকাল সম্মান করে যাবে। এর কিছুদিন পরই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এই বিয়েতে কোনো বাজনা বা লোক দেখানো আড়ম্বর ছিল না। অত্যন্ত ছিমছামভাবে আইনি মতে বন্ধুদের সাক্ষী রেখে তারা দুজনে এক হল। তারা কোনো সমাজকে বুড়ো আঙুল দেখায়নি, আবার কোনো অন্যায়কেও মাথা পেতে নেয়নি। বছরের পর বছর পেরোল। তাদের সেই ছোট সহায়তা কেন্দ্রটা আজ একটা বিরাট প্রতিষ্ঠানে পরিণত হল। সেখানে এখন শুধু আইনি সাহায্যই নয়, বরং মেয়েদের হাতের কাজ শেখানো এবং স্বনির্ভর করার নানা রকম প্রশিক্ষণ দেওয়া হতে লাগল। অনেক অল্প বয়সী মেয়ে যারা একসময় কুসংস্কারের ভয়ে মুখ বুজে সব সহ্য করত, তারা আজ নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হতে শিখল। কল্যাণীকে যখন একদিন এক গ্রাম্য বধূ এসে জড়িয়ে ধরে বলল যে শুধু তার জন্যেই সে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, তখন কল্যাণীর চোখ দুটো আনন্দাশ্রুতু ভুলে গেল। তার মনে হল তার এতদিনের সমস্ত লড়াই আজ সার্থক হল। ঠিক এর 1 বছর পর সেই পুরনো পরিত্যক্ত চালাঘরের কাছে, যেখানে কল্যাণীকে একদিন একঘরে করে রাখা হয়েছিল, সেখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হলো। গ্রামের অসংখ্য নারী পুরুষ সেদিন সেখানে উপস্থিত হয়েছিল। সেই স্যাঁতস্যাঁতে জায়গাটায় আজ মেয়েদের জন্য একটা সুন্দর লাইব্রেরি আর একটা কাউন্সেলিং রুম তৈরি করা হয়েছে। কল্যাণী দূরে সেই পুরনো দিঘিটার দিকে একবার চোখ ফেরাল। সেই কাল রাতের কথা তার মনে পড়ল, কিন্তু আজ আর তার মনে কোনো ভয় ছিল না। সে খুব তৃপ্তির সাথে অনুভব করল যে জায়গাটা একদিন তাকে শেষ করে দিতে চেয়েছিল, আজ সেটাই কত অসহায় মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছে। রাতের বেলায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কল্যাণী সৌম্যর হাত ধরে বলল যে ঈশ্বর তাকে একটা খুব কঠিন পরীক্ষায় ফেলেছিলেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষাই তাকে তার আসল পরিচয়টা চিনিয়ে দিয়েছে। সৌম্য মুচকি হেসে উত্তর দিল যে নিজের আসল পরিচয় সেই তৈরি করতে পারে যে কোনো পরিস্থিতিতে নিজেকে বিক্রি করে দিতে অস্বীকার করে। দুজনে খুব শান্তভাবে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলল। শহরের কোলাহল দূরে কোথাও মিলিয়ে যাচ্ছিল। রাতের বাতাসে বেশ একটা হিমেল পরশ ছিল ঠিকই, কিন্তু তাদের দুজনের মনের ভেতরে ছিল এক প্রশান্তির উষ্ণতা। কল্যাণী এখন আর কোনো ক্ষমতাবান মানুষের পায়ের তলার মাটি ছিল না,
সে তার নিজের কঠোর পরিশ্রম, অদম্য সাহস আর নিজস্ব বিচারবোধ দিয়ে তৈরি হওয়া একজন সম্পূর্ণ স্বাধীন ও আত্মনির্ভর নারী ছিল। সে তার জীবন দিয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে নিয়ম বা রীতিনীতি ততক্ষণই পালনীয় যতক্ষণ তা মানুষের আত্মসম্মানকে মর্যাদা দেয়, আর যখন সেই নিয়ম মানুষের বেঁচে থাকার অধিকারকেই কেড়ে নিতে চায়, তখন সেই নিয়ম ভেঙে ফেলাই হল মানবতার প্রতি সবচেয়ে বড় কর্তব্য। তার ফেলে আসা জীবনটা আজ আর কোনো ভয়ের উদাহরণ নয়, বরং সমাজ বদলের এক ঐতিহাসিক অধ্যায়। যে পথ একদিন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে বলে মনে হয়েছিল, আজ সেই পথটাই হাজার হাজার মেয়ের জন্য মুক্তির সরণি হয়ে দাঁড়িয়েছে। আর সেই রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা কল্যাণীর চোখে মুখে আজ যে প্রশান্তি খেলা করছিল, তা কোনো যুদ্ধ জয়ের অহংকার নয়, বরং এক নতুন সমাজ গড়ার আত্মতৃপ্তি। প্রিয় পাঠক বন্ধুরা, জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর এই রোমাঞ্চকর কাহিনী যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, তবে অবশ্যই এটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। মানবতার জয় হোক।